নমস্কার, আমি তোমাদের ইউডি স্যার। আজকে আমাদের ভিডিওর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এনএসওইউতে যারা নতুনভাবে ইউজি কোর্সে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য একটা বিশেষ খবর, যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি আজকে অফিসিয়াল অ্যাডভান্স একটা নোটিশ প্রকাশ করেছে, যেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে কবে থেকে অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবে থেকে অ্যাডমিশন প্রসেসটা শুরু হচ্ছে। তোমরা এখানে পরিষ্কার করে দেখে নাও যে অ্যাডমিশন প্রসেসটা শুরু হচ্ছে কিন্তু 22/7/2022 থেকে। এখানে 22/7/2022 থেকে অর্থাৎ 22শে আগস্ট থেকে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হচ্ছে। তাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে সমস্ত ডাউটগুলো আছে বা অ্যাডমিশন নিতে গেলে কি কি স্টেপ তোমাদের ফলো করতে হবে সেই স্টেপগুলো কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব। তাই তোমাদের বলবো, যারা নতুনভাবে অ্যাডমিশন হতে চাইছো তোমরা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো ডাউট থাকবে না, পুরো ডাউট 100% ক্লিয়ার হয়ে যাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডমিশন প্রসেসে তোমাদের শুরু হবে হচ্ছে 22/7/2022 থেকে এবং শেষ হয়ে যাচ্ছে কিন্তু 22/8/2022। অর্থাৎ তোমাদের মিনিমাম 1 মাস ধরে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে তোমাদের। এবং এখানে কিছু স্টেপ বলেছে যে স্টেপের মধ্যে তোমরা অ্যাডমিশন করতে পারো। এবং এই যে স্টেপগুলো বলেছে, তোমরা যদি মনে করো যে এই স্টেপগুলোর মধ্য দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে সমস্যা হবে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশানে জানাবে বা আমাদের অফিসিয়াল ফোন নম্বরে তোমরা ফোন করবে। আমরা অবশ্যই চেষ্টা করব এই টোটাল অ্যাডমিশন প্রসেসটা নিয়ে একটা ভিডিও করে দেওয়ার জন্য। এখানে দেখো, প্রথমে তোমাদের কাজ করতে হবে, একটা অফিসিয়াল যে ওয়েবসাইট দেবে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। তারপরে রেজিস্টার করার পর তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের খুলে যাবে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে তোমাকে কোর্সগুলো সিলেক্ট করতে হবে, কি কি কোর্সে ভর্তি চাইছো। এখানে বিএ, বিএসসি, বিকম এই কোর্সগুলো আছে। তোমরা কোন কোর্সে ভর্তি হতে চাইছো সেগুলো সিলেক্ট করবে। তারপরে হচ্ছে সিলেক্ট করার পর তোমাদের কিছু রেলিভেন্ট কিছু ডকুমেন্ট ওখানে তোমাকে আপলোড করতে হবে। এবং এই প্রসঙ্গে বলে দিই, নেক্সট স্টেপে যাওয়ার আগে ডকুমেন্টগুলো বলতে তোমাদের মধ্যে প্রথমে হবে কী কী ডকুমেন্ট লাগছে আমি তোমাদের বলে দিই। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কলেজগুলো রয়েছে, সে রেগুলার হোক বা ডিস্টেন্স মোডে হোক, যে জেনারেলভাবে যে ডকুমেন্টগুলো লাগে সেইগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগে, তারপরে তোমাদের এইচএসের মার্কশিট লাগে, রেজিস্ট্রেশন যে এটা সার্টিফিকেট সেটা লাগবে, তারপর তোমার আধার কার্ড লাগবে, ফোন নম্বর লাগবে, ইমেল আইডি লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সিগনেচার লাগবে, ইত্যাদি লাগবে। তাহলে এইগুলো তোমরা অবশ্যই কাজ করবে, কালেক্ট করে রাখবে, রেডি করে রাখবে। এইগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশনের সময় কিন্তু এগুলো তোমাদের লাগবে। এবং তারপরে তোমাদের প্রশ্ন জাগে যে আমরা কি ডাইরেক্টলি যে কলেজ আমরা চুজ করব সেখানে গিয়ে অ্যাডমিশন হব, না আমরা যে কারণে আমাদের নিজস্ব ফোন থেকে বা আমাদের ট্যাবলেট থেকে বা বিভিন্ন রকম ল্যাপটপ পিসি থেকে আমরা করতে পারবো। আমি তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা নিজের মোবাইল থেকে তোমরা এই ভর্তিটা হতে পারো, অ্যাডমিশন করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি তোমরা মোবাইল থেকে করতে না চাও, তোমাদের নিয়ারেস্ট যে তোমাদের সাইবার ক্যাফে আছে ওখানে গিয়ে তোমরা ওখানে ভর্তি হবে। এবং সেই প্রসঙ্গে একটা ওয়ার্নিং তোমাদের দিয়ে দিই, যখন তোমরা ভর্তি হবে তখন কিন্তু যে ডকুমেন্টগুলো ওখানে হয়তো পুট করবে, হয়তো তোমার নাম, রোল নম্বর, ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বলছি, তোমাদের যে আধার নম্বর বা আদার যে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমরা যখন বসাবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। এবং চেষ্টা করবে যাতে কোনো কিছু সমস্যা হলে ওইখানে কারেক্ট করে নেওয়ার জন্য। এইখানে বলেছে যে কোনোভাবে তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে যোগাযোগ করা দরকার, রিজনাল সেন্টারে যোগাযোগ করা দরকার। তোমরা অবশ্যই নিজেরাই বাড়ি থেকে কিন্তু অ্যাডমিশান হতে পারবে। এই জন্য তোমার নিজস্ব ফোন থেকে তোমরা অ্যাডমিশান হয়ে যেতে পারবে। এবং তারপরে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে কোর্স ফি কেমন লাগছে। এবং কোর্স ফিটা যাওয়ার আগে তার আগে আমরা জেনে নেব যে কি কি কোয়ালিফিকেশান লাগবে তোমাদের ভর্তির ক্ষেত্রে, সেই বিষয়ে আমরা পরিষ্কার করে জেনে নিচ্ছি। দেখো, এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে বিএ বেঙ্গলির ক্ষেত্রে
কি বলেছে, যেটা হচ্ছে যে তার কোডটা হচ্ছে যে ইউজির ক্ষেত্রে আন্ডারগ্রাজুয়েটের ক্ষেত্রে কিন্তু কোড দেওয়া আছে, সেখানে হচ্ছে HBG, তোমরা দেখতে পাচ্ছ এই কোড তোমরা ব্যবহার করবে শর্ট ফর্মে। এবং সেক্ষেত্রে তোমাদের বলেছে 10+2, অর্থাৎ কি বলেছে যে তোমাদের এইচএস পাস হতে হবে এবং তার পাশাপাশি তোমাদের পাস করতে হবে, মানে এটা করতে পারো, না হলে যারা ভোকেশনাল কোর্স করেছো তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারো। তারপরে যেটা বলেছে সেটা দেখে নাও, বিএ ইংলিশ কী বলেছে, কোড হচ্ছে HEG। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের একইভাবে কিন্তু বলা হয়েছে যে 12 পাস হতে হবে, মিনিমাম কিন্তু 40% মার্ক। এইখানে দেখো 40% মার্ক কিন্তু এখানে বলেছে যে 40% মার্ক কিন্তু তোমাদের ইংলিশে পেতে হবে। এবং তার পাশাপাশি যদি কেউ ভোকেশনাল কোর্সের এইচএস করেছো সেখানেও কিন্তু তোমার ইংলিশে কিন্তু 40% মার্কস কিন্তু তোমাকে পেতে হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে ইংলিশের ক্ষেত্রে এবং বেঙ্গলির ক্ষেত্রে দুটোই বলে দিলাম যে ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কোনো পার্টিকুলার নাম্বারের কোনো ভেরিফিকেশান করেনি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু 40% মার্কসের কথা এখানে কিন্তু বলাই আছে। ঠিক আছে, এরপরে যে বিষয়টা দেখো সেটা হচ্ছে যে বিএ হিস্ট্রির ক্ষেত্রে আর কোড নম্বর হচ্ছে HI। এখানে কিন্তু পার্টিকুলার বলেছে যে তোমাকে এইচএস পাস হতে হবে এবং তার পাশাপাশি ভোকেশনাল, এখানে কিন্তু পার্টিকুলার কোনো মার্কসের ক্ষেত্রে কিন্তু লিমিটেশন নেই, এখানে সবাই ভর্তি হতে পারবে। তারপরে বিএ পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, বিএ পলিটিক্যাল সায়েন্স তার হচ্ছে কোড হচ্ছে যেটা বলেছে সেটা হচ্ছে HPS, দেখতে পাচ্ছ। এবং এখানেও কিন্তু তোমাদের এইচএস পাস, সেটা হচ্ছে ভোকেশনাল কোর্সে হলেও হবে, সেক্ষেত্রে পার্টিকুলার এখানে কিন্তু কোনো নাম্বারের কোনো লিমিটেশন নেই। তারপরে বিএ ইন সোশিওলজি যেটা আছে সেটার ক্ষেত্রে কোন নম্বরতে HSO, এখানেও কিন্তু কোনো নাম্বারের ভেরিফিকেশন নেই বা লিমিটেশন নেই, এখানে কিন্তু তোমরা সিম্পলভাবে এইচএস পাস হলেই হবে। সেটা ভোকেশনাল কোর্সেও কিন্তু যদি কেউ এইচএস পাস করে থাকো সেক্ষেত্রেও সে কিন্তু সোশিওলজিতে ভর্তি হতে পারবে। এরপরে সেটা হচ্ছে সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে কী কী আছে, ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে যার কোড নম্বর হচ্ছে HPH, এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে এইচএস পাস, তার সঙ্গে কিন্তু 40% মার্ক কিন্তু এখানে ফিজিক্সে পেতে হবে। দেখছো তো 40% মার্কস কিন্তু এখানে ফিজিক্সে পাওয়ার কথা বলেছে এখানে। তাহলে এবং তার সঙ্গে পাস মার্ক কিন্তু ম্যাথমেটিক্স, এবং শুধু ফিজিক্সে 40% মার্কস পেলে হবে না, সেক্ষেত্রে কিন্তু পাস মার্ক থাকতে হবে ম্যাথমেটিক্সে অর্থাৎ গণিতে কিন্তু তোমাকে পাসিং মার্কস কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। তারপর যেটা বলেছে কেমিস্ট্রির ক্ষেত্রে HCH, এখানে কিন্তু 12 পাস, তার সঙ্গে 40% মার্ক কিন্তু কেমিস্ট্রিতে, এবং সেই সঙ্গে কিন্তু এখানেও কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু পাস মার্কের কথা বলেছে। তারপরে জিওগ্রাফির ক্ষেত্রে এখানে কিন্তু পার্টিকুলারলি বলা আছে দেখো 12 পাস, তার সঙ্গে কিন্তু বলা হচ্ছে 50% মার্কস কিন্তু কোথায়, তোমাদের জিওগ্রাফিতে কিন্তু 50% মার্কস থাকতে হবে। তারপরে যেটা বলেছে সেটা বুঝতে পারলে 50% মার্কসে তো বলেছে। তারপরে হচ্ছে যে জুওলজির ক্ষেত্রে যেটা বলেছে সেখানে হচ্ছে 12 পাস এবং তার সঙ্গে কিন্তু 50% মার্কস কিন্তু বায়োলজিতে, মানে বায়োলজিতে তোমাদের কিন্তু 50% মার্কস পেতে হবে। আমি তোমাদের যারা হচ্ছে যে সায়েন্স স্ট্রিমে আছো তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ প্র্যাকটিক্যাল নাম্বারগুলো স্কুলের হাতে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপরে বিএসসি বোটানির ক্ষেত্রে যারা বলেছে HBT, তার কোড নম্বর, সেখানে কিন্তু এখানেও 12 পাস, তার পাশাপাশি 40% মার্কস কিন্তু এখানে বায়োলজি, এখানে একটু নাম্বার কমে দিয়েছে যে বায়োলজির ক্ষেত্রে কিন্তু 40% মার্কস পেতে হবে। এবং তার পাশাপাশি এখানে এডুকেশন যেটা বলেছে এডুকেশনের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এডুকেশনের ক্ষেত্রে কী কী দেওয়া আছে। এডুকেশন কিন্তু 12 পাস দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 40% মার্কস কিন্তু আর্টস এবং সায়েন্স স্ট্রিম অনলি। আর্টস অ্যান্ড সায়েন্স স্ট্রিম টোটাল মিলে কিন্তু তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু 45% নাম্বার পেতে হবে যদি তোমরা এডুকেশান নিয়ে তোমরা ইউজিতে ভর্তি হতে চাও। এবং তার পাশাপাশি যারা ভোকেশনাল কোর্সে থেকে তোমরা এইচএস পাস করেছো তোমাদের ক্ষেত্রে 45% মার্কস কিন্তু এখানে লাগছে। তাহলে বুঝতে পারলে এটা কি বলেছে। এবং তার পাশাপাশি জানবো যে কমার্সের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। কমার্সের ক্ষেত্রে এখানে বলা আছে যে ব্যাচেলার ইন কমার্স HCO, সেখানে 12+ হতে হবে, এবং সেক্ষেত্রে ভোকেশনাল কোর্সও কিন্তু এখানে ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হবে, এখানে কিন্তু নাম্বারের কোনো লিমিটেশান নেই। এবার ইকোনমিক্সে যদি কেউ ভর্তি হতে চাইছো তার হচ্ছে কোড যেটা হচ্ছে HEC,
তারপর যে 12 পাস হলে হবে, সেটা ভোকেশনাল কোর্সেও হলে কিন্তু হবে, এখানে কিন্তু নাম্বারের কোনো লিমিটেশান নেই। এইবারে তোমাদের যেটা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে টেন্টেটিভ টাইম শিডিউলটা কী। যে তোমরা এই যে ভর্তি হবে, তোমরা তো জেনে নিলে যে 22 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু কতদিন চলবে বা তোমরা যে পেমেন্টটা তোমরা সাবমিট করবে বা ফিটা পেমেন্ট করবে, সেটার ক্ষেত্রে কি কি বা লাস্ট ডেট কত আছে, বা তারপরে অনলাইনের ক্ষেত্রে কীভাবে করা যাবে, অনলাইনে ফিস কতদিন জমা দেওয়া যাবে, অফলাইনের ক্ষেত্রে কতদিন জমা দেওয়া যাবে, সব কিছু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। এইখানে পরিষ্কার করে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রসেসটা এখানে দেখে রাখো। এইখানে পরিষ্কার করে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান যে ফর্মটা কিন্তু অ্যাভেলেবল থাকবে সেটা হচ্ছে 22/7/2022 থেকে 10টা থেকে শুরু হবে, এবং এটা চলবে কন্টিনিউ করবে 22/8/2022 6টা পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে। এইবারে 2 নম্বর যেটা বলেছে ডকুমেন্ট আপলোডিংটা, সেটা হচ্ছে 22 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 22/8/2022 অর্থাৎ 22/7/2022 থেকে 22/8/2022 পর্যন্ত কিন্তু 6টা পর্যন্ত ডকুমেন্ট আপলোড করতে পারবে। তারপরে যেন অনলাইনে ফিস পেমেন্ট করবে, অর্থাৎ তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ঠিক আছে, বা নেট ব্যাঙ্কিং যারা করবে তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন ফি জমা দেওয়া হচ্ছে, শুরু হবে হচ্ছে 22/7/2022 থেকে 10 থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 26/8/2022 10টা পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে ফিসটা পেমেন্ট করতে পারবে। তারপরে হচ্ছে তোমরা অফলাইনে যারা ব্যাংকের মধ্য দিয়ে যারা হচ্ছে যে মানে ব্যাংক চালানোর মধ্যে যারা হচ্ছে ফিসটা সাবমিট করবে, তাদের ক্ষেত্রে কত হবে, তাদের হচ্ছে 25/7/2022, অর্থাৎ 25/7/2022 থেকে 26/8/2022 পর্যন্ত কিন্তু তারা অফলাইনে কিন্তু তারা হচ্ছে এই ফিসটা কিন্তু ক্লিয়ার করতে পারবে। এরপরে যেটা হচ্ছে যে এখানে চার্জগুলো কী কী আছে আমি তোমাদের বলেই দিলাম, যে এখানের ভর্তি হওয়ার যাবতীয় ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলে দিলাম। এক্ষেত্রে তোমাদের যে মোস্ট এসেনশিয়াল জিনিসটা হচ্ছে যে অ্যাডমিশান ফিসটা কত। এখানে অ্যাডমিশান ফিসটা পরিষ্কার করে বলা আছে, দেখো প্রথমে দেওয়া আছে নেম অফ দি প্রোগ্রাম, অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে মানে যারা হচ্ছে বিএ এবং বিকমের ক্ষেত্রে এখানে সাবজেক্টগুলো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এইখানে সাবজেক্টগুলো লেখা আছে। এইখানে পরিষ্কার করে বলা হয়েছে যে 3,300 টাকা কিন্তু লাগছে এবং তার সঙ্গে কিন্তু 475 টাকা লাগছে বিটা দেওয়া আছে। তোমাদের প্রশ্ন থাকে যে এ এবং বিটা কি, এখানে দেখো পরিষ্কার করে দেওয়া আছে। এতে কি দেওয়া আছে, পার্সিয়াল প্রোগ্রাম ফিস, তারপরে দেওয়া আছে বিতে দেওয়া আছে আদার্স ফিস। সে আদার্স ফিসগুলো অর্থাৎ বি ক্যাটাগরির মধ্যে পড়ছে, সেখানে কী দেওয়া আছে, এনরোলমেন্ট ফিস দেওয়া আছে, তোমাদের এনরোলমেন্ট একটা সার্টিফিকেট দেওয়া হবে, সে তার ফিস। তারপরে হচ্ছে ফি ফর আইডেন্টি কাম রেজিস্ট্রেশন কার্ড, সেটা হচ্ছে 100 টাকা লাগছে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফিস, তারপর হচ্ছে মাইগ্রেশন ফিস ইত্যাদি নিয়ে কিন্তু তোমাদের 475, অর্থাৎ তোমাদের টোটালি লাগছে 3,775। এখানে সাবজেক্টগুলো লেখা আছে, দেখো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, তারপরে হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগছে 3,775 টাকা। যারা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুলজিতে ভর্তি হবে তাদের জন্য লাগছে হচ্ছে 5,200 প্লাস 475, অর্থাৎ যে আদার্স যে ফিজটা কিন্তু সবার জন্য কিন্তু একই থাকছে। আদার্স ফিজ বলতে তোমাদের বলেই দিলাম, এনরোলমেন্ট ফিজ যেটা, আইডেন্টি কাম রেজিস্ট্রেশন কার্ডের ফিজটা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফিজটা, মাইগ্রেশন ফিজটা, তাহলে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জুলজির ক্ষেত্রে লাগছে 5,200 প্লাস 475 প্লাস, তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে তোমাদের 5,675 টাকা হয়ে যাচ্ছে। তারপরে জিওগ্রাফি এবং বোটানির ক্ষেত্রে 5,000 টাকা লাগছে, এখানে দেওয়া আছে দেখো 5,000 টাকা লাগছে। তারপর তার সঙ্গে 475 যদি অ্যাড করা হয় 5,475 হয়ে যাচ্ছে। এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 4,600 লাগছে, তারপর 475 5,075 লাগছে। তাহলে বুঝতে পারলে এইগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশান যে ফিসটা সেটা কিন্তু এখানে লাগছে। তারপরে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশান এখানে দিয়েছে, সেই জেনারেল ইনস্ট্রাকশানগুলো তোমাদের ভালো করে এখানে পড়তে হবে। প্রথমে কিছু স্টেপ দিয়েছে, প্রথমে তোমাদের যে স্টেপটা দিয়েছে সেটা হচ্ছে যে তোমাদের যে ওয়েবসাইটটা দিয়েছে www.wbnsou.ac.in, তারপর দিয়েছে বিডিপি www.wbnsou.admission.com, এই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশন হবে। তারপরে কি বলেছে যে মার্কসের ক্ষেত্রে যে মার্কসগুলো ওখানে তোমাদের আমি বলেই দিলাম যে কী কী মার্কস লাগবে। সেই মার্কস কিন্তু SC ST
অ্যাজ পার ডাব্লিউবি গভর্নমেন্ট রুলস অনুসারে কিন্তু মার্কসের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে যারা এসসি এসটি, ঠিক আছে, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা আছে তাদের জন্য কিন্তু মার্কসের রিল্যাক্সেশন রয়েছে, তোমরা জানো মার্কসের রিল্যাক্সেশন থাকে। তারপরে 3 নম্বর দিয়েছে যে প্রথমে যে অ্যাডমিশান ফর্ম মানে অ্যাডমিশান যে ফর্মটা বেরোবে সেটা ফিল আপ করার আগে যে অ্যাডমিশানের যে এলিজিবিলিটি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জেনে নিতে হবে, তারপরে কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিশান হতে পারো। তারপরে যা দিয়েছে ইউনিভার্সিটির ফি কিন্তু মানে ইউনিভার্সিটি যে তোমাদের যে অ্যাডমিশান যে চার্জটা নেবে সেটা কিন্তু ব্যাংক চালানের মধ্য দিয়ে কিন্তু নেবে, অর্থাৎ তোমাদের আগে নেবে না, অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করার পর কিন্তু তোমাদের কিন্তু যারা অফলাইনে করবে তারা কিন্তু এই ব্যাংক চালানের মধ্যে দিয়ে করবে, এবং যারা অনলাইনে করবে তোমাদের বলে দিয়েছিলাম যে যারা অনলাইনে করবে তারা হচ্ছে নেট ব্যাংকিং, তাছাড়া ফোনপে, গুগল পে বা আদার্স যে সমস্ত অনলাইন ট্রানজ্যাকশানের যে প্রসেসগুলো রয়েছে তার মধ্যে তোমরা করতে পারো, ঠিক আছে। এরপরে যেটা দেওয়া আছে ইনকমপ্লিট, অর্থাৎ যদি তোমরা ডকুমেন্ট ভালোভাবে আপলোড করতে না পারো বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাদের ওই অ্যাডমিশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। এরপরে যেটা বলেছে যে ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য পেশেন্ট অর স্ট্র্যাটেজিক্যালি এনকারেজ টু স্পেশাল কেয়ার অ্যাবাউট দ্য ডেটস, এখানে বলেছে যে স্টুডেন্টসদের বলা হয়েছে তারা যেন অবশ্যই পার্টিকুলার যে ডেট দেওয়া আছে ওই ডেটের মধ্যে তারা অ্যাডমিশানের যে প্রসেসটা আছে বা যে প্রসিজার আছে তারা যেন অবশ্যই কমপ্লিট করে নেয়, এরপরে কিন্তু নেক্সট টাইম কিন্তু সুযোগ পেলে ভালো কিন্তু নাও পেতে পারো, এই মধ্যে কিন্তু করতে বলেছে। তারপরে যেটা বলেছে যে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, সমস্যা হয় তাহলে কিন্তু তোমাদের যে আমাদের এনএসওইউ যে অফিসিয়াল ওয়েবসাইটে বা ফোন নম্বর দেওয়া থাকে সেই ফোন নম্বরে কিন্তু তোমরা অবশ্যই হেল্প নিতে পারো। তারপরে কি বলছে যে অ্যাডমিশানে আরও তথ্য জানার জন্য কিন্তু তোমাদের কিন্তু এইখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমাদের ভিজিট করতে বলা হয়েছে, ওইখানে কিন্তু দেওয়া আছে রেগুলার ভিজিট অ্যাডমিশন ওয়েবসাইট টু চেক ইউর স্ট্যাটাস, অবটেন দ্য প্রভিশনাল অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যালং উইথ দ্য এসএলএম, মানে তোমরা যে মানে অ্যাডমিশান প্রসেস বা অ্যাডমিশান করলে অ্যাডমিশানের যে রিসিপ্ট কপিটা কিন্তু ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। এইখানে বলা হচ্ছে রিফান্ড অ্যাডমিশান, ধরো তোমরা ফর্ম ফিল আপ করার সময় বা অ্যাডমিশান হওয়ার সময় কিন্তু আমরা কী করলে পয়সাটা কেটে নিল, এক্সট্রা হবে বা দুবার কেটে নিল, তখন কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইউনিভার্সিটি কিন্তু সে অ্যাডমিশন যে ফিসটা এক্সট্রা করে যদি কেটে নেয় তাহলে কিন্তু ইউজিসির রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে কিন্তু রিফান্ড পলিসি এখানে অ্যাভেলেবল আছে, অর্থাৎ তোমরা প্যানিক হওয়ার কিছু নেই, তোমরা কিন্তু অবশ্যই পয়সাটা পেয়ে যাবে। তারপরে যেটা বলেছে যে এখানে ইনকারেক্ট, ফলস, মিসলিডিং অ্যান্ড ফর দ্য কন্ট্রারি অ্যান্ড এলিজিবিলিটি অ্যাট এনি স্টেট অ্যাডমিশন আফটার দ্য মিশন এভার কনফার্মেন্ট ডিগ্রি অফ দি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিগ্রি উইল বি ক্যান্সেল। এখানে কি বলা হয়েছে আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে, এখানে যেটা বলা হয়েছে যে যদি কেউ অ্যাডমিশনের সময় ভুল তথ্য, অর্থাৎ তোমার হয়তো কোনো জাল সার্টিফিকেট বা তোমার যে পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজ বহির্ভূত তোমরা একটু এক্সট্রা করে পার্সেন্টেজ যদি ওখানে লিখে দাও তাহলে কিন্তু টোটালভাবে কিন্তু তোমার অ্যাডমিশান কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে যেটা বলেছে যে অ্যাপ্লিকেশান, এইখানে টোটালভাবে এখানে বলে দেওয়া আছে, দেখো যে অ্যাপ্লিকেশান শুড উইশ টু ফিস থ্রু দ্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং আর ডাইরেক্টেড টু ইউজ দেয়ার ওন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনলি। এখানে কি বলেছে, ধরো কেউ ফিস পেমেন্ট করবে অনলাইনে, কিসের মধ্যে করবে আমি তোমাদের বলে দিলাম যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, তার মধ্যে ফোনপে, গুগল পে, আদার্স যে সমস্ত এগুলো পেটিএমগুলো রয়েছে সেখানে করার সময় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ধরো ট্রান্সফার করার সময় সেক্ষেত্রে কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে বলেছে। কারণটা কি, যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, রিফান্ড যদি করতে হয় তাহলে কিন্তু ডাইরেক্টলি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে এই বিষয়টা। তারপরে যেটা বলেছে যে অ্যাডমিশান দ্য প্রোগ্রাম প্রভিশনাল উইল বি ডিটারমাইন এলিজিবিলিটি বাই দ্য ইউনিভার্সিটি, যেটা আমি বলছি এটা ভালো করে দেখে নাও, এই পোর্শনটা আমি তোমাদের বলে দিচ্ছি যে এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিছুদিন পর এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে, এই নম্বরটা কিন্তু পরবর্তীকালে তোমাদের আইডেন্টি কার্ডের মতো কাজ করবে, অর্থাৎ এখানে কিন্তু যে বলেছে যে এই যে
আইডিয়া মানে তোমাদের এনরোলমেন্ট যে সার্টিফিকেটটা যেটা নাম্বার দেওয়া হবে, এটা সাহায্যে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা ইস্যু করা হবে। সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে কলেজে যাবতীয় বই বা বিভিন্ন রকম ডকুমেন্টগুলো বা আদার্স মানে আদার্স জিনিসপত্রগুলো তোমরা কিন্তু ওখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবে। তাহলে এই জন্য এটা কিন্তু খুবই এসেনশিয়াল। এখানে কি বলেছে, সেফটি দেমস রিগার্ড দেয়ার এলিজিবিলিটি ফর দ্য পার্টিকুলার প্রোগ্রাম বিফোর দ্য ট্রাইং অ্যাডমিশন। অ্যাডমিশনের আগে কিন্তু আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে অ্যাডমিশনের আগে কিন্তু সমস্ত রকমের তথ্য কিন্তু তোমাদের ভালো করে খুঁটিয়ে এবং তার কী কী পার্সেন্টেজ লাগছে, কী কী ক্রাইটেরিয়া লাগছে, কী কী ডকুমেন্ট লাগছে, অবশ্যই তোমরা আগে থেকে ভেরিফিকেশান করে নিবে। এবং তারপরে যেটা শেষে যেটা বলেছে, অল দ্য অ্যাডমিশন দ্য প্রফেশন উইল বি গাইডেড এখন দ্য অ্যাপ্রুভ্যাল ভাইড দ্য নোটিশ নম্বর দেওয়া আছে এখানে 21/2/2019। এইখানে অ্যাট দ্য রুলস ইউনিভার্সিটি রিজার্ভ রাইট চেঞ্জ অ্যান্ড এনরোলমেন্ট দ্য স্টাডি সেন্টার চুজেন বাই দ্য লার্নার ইন অর্ডার টু রেগুলেট দ্য অ্যাডমিশন ইন ঠিক আছে অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউজিসি ইফ এনি। এইখানে পরিষ্কার করে যেটা বলা হয়েছে যে যদি কেউ অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তাদের সেন্টার কেউ চেঞ্জ করতে পারে বা আদার্স কোনো সিস্টেমের মধ্য দিয়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে যে কারেকশন করতে পারে, সেগুলো কিন্তু ইউজিসি রুলস অ্যান্ড বা গাইডলাইন অনুসারে কিন্তু এখানে পসিবল রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল আজকের ভিডিওটা। তাই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা জানিও, এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা এই ভিডিওটি দেখার পর অ্যাডমিশান প্রসেস নিয়ে তাদের মধ্যে যে প্যানিক রয়েছে যে কীভাবে অ্যাডমিশন করবে বা কীভাবে করবে বা কোর্স ফি কেমন লাগছে বা কীভাবে অ্যাডমিশন প্রসেস কবে থেকে শুরু হবে ইত্যাদি, তারা এই ভিডিওর মাধ্যমে পুরো তথ্য জেনে যাবে। আমি চেষ্টা করলাম এই ভিডিওতে ইউনিভার্সিটি থেকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা খুব সিম্পল ভাষায় বোঝানোর জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং পারলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরে ভিডিও, এবং এর সঙ্গে বলে রাখি তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে যখন অ্যাডমিশন প্রসেস শুরু হবে আমি পুরো ভিডিওর মধ্যে দিয়ে দেখে দেবো তোমরা কীভাবে অ্যাডমিশন করবে, কীভাবে ফিজ পেমেন্ট করবে বা কী কী ডকুমেন্ট লাগছে, এভরিথিং কিন্তু আমি দেখে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। দেখা হচ্ছে পরে ভিডিও। সবাই